বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার নতুন একটি ক্লাস শুরু করছি। তোমরা জানো গত ক্লাসে আমরা সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য নিয়ে আলোচনা করব। প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে আমরা দেখেছিলাম যে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ, ইংরেজদের যে কার্যালয়, সেখানে নবাব সৈন্যদের নিয়ে আক্রমণ করেছিল এবং নবাবের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে ইংরেজ সৈন্যরা অনেকেই পালিয়ে গেছে। তার মধ্যে দুজনকে নিয়ে রাজধানীতে চলে গিয়েছিল নবাব সিরাজউদ্দৌলা। তো যারা ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে পালিয়েছে তারা বর্তমানে যে জায়গাটায় আছে, মূলত এই দৃশ্যে সেই জায়গাটি দেখানো হয়েছে। তাহলে আমরা সেই দৃশ্যে চলে যাচ্ছি। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য। কলকাতা থেকে তারা খেয়ে ড্রেক, কিলোপ্যাট্রিক এবং তাদের দলবল এই জাহাজে আশ্রয় নিয়েছে। সকলের চরম দুরবস্থা, আহার্য দ্রব্য প্রায় পাওয়াই যায় না। অত্যন্ত গোপনে যৎসামান্য চোরাচালান আসে। পরিধেয় বস্ত্র প্রায় নেই বললেই চলে। সকলেরই এক কাপড় সম্বল। এর ভেতরেও নিয়মিত পরামর্শ চলছে কি করে উদ্ধার পাওয়া যায়। জাহাজ থেকে নদীর একদিক দেখা যাবে ঘন জঙ্গলে আকীর্ণ। জাহাজের ডেকে পরামর্শরত ড্রেক, কিলোপ্যাট্রিক এবং আরও দুজন তরুণ ইংরেজ। প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটা ছিল 19শে জুন, কিন্তু দ্বিতীয় দৃশ্যটি হচ্ছে 3রা জুলাই। তার মানে নবাবের কাছ থেকে তাড়া খেয়ে প্রায় 14-15 দিন ধরে ভাগীরথী নদীর উপরে একটা জাহাজে আশ্রয় নিয়েছে ইংরেজরা এবং তারা পরামর্শ করছে কিভাবে সমাধান করা যায়, নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যোগাযোগ করা যায়, কিংবা মাদ্রাজ থেকে ইংরেজদের বাকি জাহাজ এনে বা সাহায্য এনে বড়সড় যুদ্ধ করা যায়। ব্রেক, এই তো কিলোপ্যাট্রিক ফিরে এসেছেন মাদ্রাজ থেকে, ওর কাছেই শোনো প্রয়োজনীয় সাহায্য এসে পড়লো বলে এই তো বলতে চাইছেন, কিন্তু সে সাহায্য এসে পৌঁছবার আগেই আমাদের দফা রফা শেষ হবে মিস্টার ব্রেক। মিস্টার ব্রেক সবাইকে শান্ত করতে চাচ্ছে যে আপনারা অধৈর্য হবেন না। কিলোপ্যাট্রিক মাদ্রাজ থেকে এসেছে সুখবর নিয়ে, কিন্তু হ্যারি বলছে যে সুখবর আমরা পাওয়ার আগেই হয়তো মারা যাব, কারণ জাহাজে আমাদের অবস্থা খুবই খারাপ। মার্টিন, কিলোপ্যাট্রিক সাহেবের সুখবর নিয়ে আসাটা আপাতত আমাদের কাছে মোটেই সুখবর নয়। তিনি মাত্র 250 সৈন্য নিয়ে হাজির হয়েছেন। এই ভরসায় একটা দাঙ্গা করাও যাবে না। যুদ্ধ করে কলকাতা জয় করবার তো দূরের কথা। তাহলে কিলোপ্যাট্রিক প্রায় 250 সৈন্য নিয়ে এই জাহাজে চলে আসছে। তো এই যে 250 সৈন্য নিয়ে আসছে, এতে মোটেও খুশি হতে পারছে না মার্টিন, কারণ এমনিতেই তাদের খাবার দাবার নেই। এই 250 সৈন্য এখানে যোগ হওয়া মানে এই খাবার থেকেই তাদেরকে খাবারের ব্যবস্থা করতে হবে। আবার এই 250 সৈন্য দিয়ে নবাবের বিরুদ্ধে কোনো রকমের যুদ্ধ তো দূরের কথা, একটা দাঙ্গাও করা যাবে না। ব্রেক, তবুও লোকবল কিছুটা বাড়লো। হ্যারি, লোকবল বাড়ুক আর না বাড়ুক, আমাদের অংশীদার বাড়লো তা অবশ্য ঠিক। যেহেতু এদের দিয়ে আমরা যুদ্ধ করতে পারছি না, অতএব এই কয়েকজন লোকবল বাড়িয়ে কোনো লাভ নেই, কিন্তু আমাদের খাবারের থেকে ঠিকই এদেরকে ভাগ দিতে হবে। ড্রেক, আহার্য কোনো রকমের জোগাড় হবেই, বলতেছে খাবার দাবারের জন্য যে প্রয়োজনীয় দ্রব্যগুলো সেগুলো কোনো না কোনোভাবে ব্যবস্থা করা যাবে। মার্টিন, কি করে হবে তাই বলুন মিস্টার ড্রেক, আমরা আমাদের ভবিষ্যৎটাই তো জানতে চাইছি। এ পর্যন্ত দুবেলা আহার্যের বন্দোবস্ত হয়েছে, ধারে কাছে হাট বাজার নেই। নবাবের হুকুমে প্রকাশ্যে কেউ কোনো জিনিস আমাদের কাছে বেচে না। 4 গুণ দাম দিয়ে কতদিন গোপনে সওদাপাতি কিনতে হয়। এই অবস্থা কতদিন চলবে সেটা আমাদের জানা দরকার। তাহলে মার্টিন বলছে যে আমরা আমাদের ভবিষ্যৎটা জানতে চাচ্ছি, কতদিন আমরা এই জাহাজে এইভাবে অবস্থান করব। যেহেতু নবাব সিরাজউদ্দৌলা নিষেধ করেছে কেউ আমাদের কাছে কোনো সওদা বেচে না, 4 গুণ দাম দিয়ে কিনতে হয়, তো আমাদের আপনি নিশ্চিত করুন যে কতদিন আমাদের এই জাহাজে এইভাবে থাকতে হবে। কিলোপ্যাট্রিক, এত অল্পে অধৈর্য হলে চলবে কেন, আরও ধৈর্য ধরতে হবে আমাদের, সান্ত্বনা দিচ্ছে সবাইকে কিলোপ্যাট্রিক। হ্যারি, ধৈর্য ধরবো আমরা কিসের আশায় সেটাও তো জানতে হবে। আসলে আমরা তখনই ধৈর্য ধরতে পারি যখন আমরা একটা ভবিষ্যৎ জানি। ভবিষ্যৎ না জেনে দীর্ঘদিন আসলে অপেক্ষায় থাকাটাও এক ধরনের বোকামি। ব্রেক, যা হয়েছে তা নিয়ে বিবাদ করে কোনো লাভ নেই, দোষ কারো একার নয়।
ড্রেক বলতে চাচ্ছে আজকের যে আমাদের অবস্থান, কলকাতা থেকে যে আমরা তাড়া খেয়ে এই জাহাজে নদীর উপরে আশ্রয় নিয়েছি, এর জন্য একার কারো দোষ নেই, সবাই মিলে এর সঙ্গে জড়িত। মার্টিন, যারা এ পর্যন্ত হুকুম দেবার মালিক তাদের দোষই আজ কলকাতা থেকে আমরা বিতাড়িত। মার্টিন ড্রেকের এই কথা মানতে চাইছে না, কারণ তিনি বলছেন যে আমরা সাধারণ মানুষ, আমরা হুকুম দেইনি, যারা আমাদের নেতৃত্ব দিয়েছে তাদের দোষেই আজকে আমাদের এই অবস্থা। বিশেষ করে আপনার হঠকারিতার জন্যই আজ আমাদের এই দুর্ভোগ। মার্টিন সরাসরি রজার ড্রেককেই দুষছে যে আপনার মন গড়া সিদ্ধান্তের কারণেই আজকে আমাদের এই অবস্থা হয়েছে। ড্রেক, সব ব্যাপারে সকলের মাথা গলানো সাজে না। ড্রেক যেহেতু এখানে কর্তৃপক্ষের প্রধান, তাই সে বলছে যে সব ব্যাপারে তোমাদের মতামত দেওয়া উচিত নয়। হ্যারি, তা তো বটেই। কৃষ্ণবল্লভের কাছ থেকে কি পরিমাণ টাকা উৎকোচ নেবেন মিস্টার ড্রেক, তা নিয়ে আমরা মাথা ঘামাবো কেন? কিন্তু এটা বলতে আমাদের কোনো বাধা নেই যে ঘুষের অঙ্ক বড় বেশি মোটা হওয়ার ফলেই নবাবের ধমকানি সত্ত্বেও কৃষ্ণবল্লভকে ত্যাগ করতে পারেননি মিস্টার ড্রেক। তার হ্যারির কাছে আমরা একটা তথ্য পেলাম যে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে কৃষ্ণবল্লভের একটা ঝামেলা ছিল, তাই কৃষ্ণবল্লভকে বিতাড়িত করতে চেয়েছে কিংবা বন্দি করতে চেয়েছিল নবাব সিরাজউদ্দৌলা, কিন্তু কৃষ্ণবল্লভের কাছে অনেক টাকা ঘুষ নিয়ে তাকে আশ্রয় দিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই কর্ণধার রজার ড্রেক। আর এই কথাটা এই কারণেই সিরাজউদ্দৌলা ক্ষেপে গিয়েছিল এবং আক্রমণ করেছিল কলকাতায়। ড্রেক, আমার রিপোর্ট আমি কাউন্সিলের কাছে দাখিল করেছি। তাহলে ড্রেক বলছে আমার কি করতে হবে না করতে হবে আমি আমার কাউন্সিলকে সেটা জানিয়েছি। মার্টিন, রিপোর্টের কথা রেখে দিন, তাতে আর যাই থাক সত্যি কথা বলা হয়নি। টেবিলের উপরে একটা বান্ডিল কাগজ দেখি, ওই তো রিপোর্ট তৈরি করেছেন কলকাতা যে ডুবিয়ে দিয়ে এসেছেন তার, ওর ভেতরে একটি বর্ণ সত্যি কথা খুঁজে পাওয়া যাবে কি? তাহলে মার্টিনের এই কথায় আমরা বুঝতে পারছি যে ড্রেক আসলে খুব মিথ্যাবাদী, মানে সে এখানে কি করে ব্যবসার কথা বলে সেই ব্যাপারগুলো উপর মহলকে সে জানায় না, সব সময় মিথ্যা কথায় উপর মহলকে জানায়, আর এদিকে সে ঘুষ নিয়ে নানা রকমের দুর্নীতি করে টাকার পাহাড় গড়ে। ড্রেক, টেবিলে ঘুষি মেরে, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আমি কি লিখেছি না লিখেছি সেটা জানার বা বোঝার অধিকার তোমার নেই। মার্টিন, অফকোর্স ইট ইজ, অবশ্যই আমাদের এটা দেখার আছে, কারণ আমরাও ইংরেজদের প্রতিনিধি। ক্লিওপ্যাট্রিক, তোমরাই বা হঠাৎ এমন সাধুত্বের দাবিদার হলে কিসে? তার মানে ক্লিওপ্যাট্রিক বলতে চাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে যারা বাংলায় ব্যবসা করতে এসেছে তারা সবাই প্রতারক, ঘুষ খায়, দুর্নীতিবাজ। ড্রেক, তোমাদের দুজনের ব্যাংক ব্যালেন্স 20,000-এর কম নয় কারোরই, অথচ তোমরা কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারী। সেই সময় 20,000 টাকা অনেক টাকা, এখন হয়তো 20 কোটি টাকার সমান, অথচ বাকি দুজন যারা রজার ড্রেক আর ক্লিওপ্যাট্রিকের সমালোচনা করছে, হ্যারি এবং মার্টিন, তাদেরও কিন্তু ব্যাংকে অনেক টাকা আছে, এটাই খবর দিচ্ছে রজার ড্রেক। মার্টিন, হ্যারি, ব্যক্তিগত উপার্জনের ছাড়পত্র কোম্পানি সকলকেই দিয়েছে, সবাই উপার্জন করছে, আমরাও করছি, কিন্তু আমরা ঘুষ খাইনি। তাহলে হ্যারি কি বলছে যে কোম্পানিতে যারা আমরা চাকরি করছি, চাকরির পাশাপাশি ব্যবসা করার অধিকার সবাইকে কোম্পানি দিয়েছে, কিন্তু তারা ঘুষ খায় না। ড্রেক, আমিও ঘুষ খাইনি। মার্টিন, অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে। এই অঙ্কের এই দৃশ্যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, প্রায় সময় অনুধাবনে আসে, লাইনটা তোমরা ভালো করে দাগিয়ে নাও এবং এর ব্যাখ্যাটা জেনে নাও। প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে আলোচ্য উক্তিটি করেছিল মার্টিন রজার ড্রেক সম্পর্কে। রজার ড্রেক যদিও ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি, কিন্তু চাকরির পাশাপাশি সে নানা রকমের দুর্নীতির সঙ্গে জড়িত, বিশেষ করে সে প্রচুর ঘুষ খায়, এবং ঘুষ খেতে খেতে তার অবস্থাটা এমন হয়েছে যেটাকে ঘুষকে আর তার কাছে অন্যায় মনে হয় না। মানুষ যেমন পাপ করতে করতে পাপকে আর অন্যায় মনে করে না, তেমনি রজার ড্রেকও ঘুষ খেতে খেতে তার মানসিকতা এমন হয়েছে যে ঘুষ খাওয়াটাকে সে আর অন্যায় মনে করে না। হ্যারি, ড্রেক, তোমরা বেশি বাড়াবাড়ি করছো, ভুলে যেও না এখনও ফোর্ট উইলিয়ামের কর্তৃত্ব আমার হাতে। ফোর্ট উইলিয়ামের নেতৃত্ব এখনও রজার ড্রেকের কাছে। রজার ড্রেক তার অধীনস্থদের এটা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছে। হ্যারি, ফোর্ট উইলিয়াম তো কলকাতায় ছিল, সেটা তো পরাজিত হয়েছে সেখানে, তারা সেটা তো দখল করে নিয়েছে নবাব সিরাজউদ্দৌলা, এখন তো ফোর্ট উইলিয়াম নেই।
ড্রেক, ইংরেজের আধিপত্য অত সহজেই মুছে যাবে নাকি? এই জাহাজটাই এখন আমাদের কলকাতার দুর্গ, আর দুর্গ শাসনের ক্ষমতা এখনো আমার অধিকারে। বিপদের সময়ে সকলে একযোগে কাজ করার জন্যই মন্ত্রণা সভায় তোমাদের ডেকেছিলাম, কিন্তু দেখছি তোমরা এই মর্যাদার উপযুক্ত নও। তাহলে রজার ড্রেক বলতে চাচ্ছে যে আমরা কলকাতায় হেরে গেছি, কিন্তু আমরা যে জাহাজে আছি এটাই এখন আমাদের হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ, এবং এইটার নেতৃত্বের ক্ষমতা এখনও পুরোটা আমার উপর। আমি চেয়েছিলাম আমাদের এই বিপদে সবাইকে নিয়ে কথা বলবো, কিন্তু এখন আমার মনে হচ্ছে তোমাদের সঙ্গে আলোচনায় যাওয়া আমার উচিত হয়নি। মার্টিন, বড়াই করে কোনো লাভ হবে না মিস্টার ড্রেক, আমরা আপনার কর্তৃত্ব মানব না। তাহলে মার্টিন এবং হ্যারি রজার ড্রেকের কর্তৃত্ব আর মানতে চাইছে না, কারণ তাদের কর্তৃত্ব মানতে গিয়ে, তাদের কথা মতো চলতে গিয়েই তারা কলকাতা থেকে বিতাড়িত হয়েছে, এবং দীর্ঘদিন যাবৎ নদীর উপর এই জাহাজে তারা কষ্ট করছে। ড্রেক, এত বড় স্পর্ধা, উইথড্র, এত বড় সাহস তোমার, এই কথা তুলে নাও। হোয়াট ইউ হ্যাভ সেড, মাপ চাও দ্বিতীয়বার কথা না বলে। তুমি কি বললে? আর কোনো কথা না বলে তুমি আমার কাছে মাপ চাও। নাথিং শর্ট অফ অ্যান আনকন্ডিশনাল অ্যাপোলজি উইল সেভ ইউ। এই মাপ চাওয়া ছাড়া আর কোনো সহজ পথ নাই যেটা আমার হাত থেকে তোমাকে রক্ষা করতে পারে। মাপ চাও, তা না হলে এই মুহূর্তে তোমাদের কয়েদ করবার হুকুম দিয়ে দেব। তাহলে তুমি আমার উপরে কথা বলেছো, আমার কর্তৃত্ব মানবে না এটা বলেছো, এখন তুমি আমার কাছে মাপ চাও, নাহলে তোমাদের ফাঁসি দেওয়ার হুকুম দিয়ে দেব। জনৈক ইংরেজ মহিলা দড়ির উপর একটা ছেঁড়া গাউন মেলতে আসছিলেন। তিনি হঠাৎ ড্রেকের কথায় রুখে উঠলেন, ছুটে গেলেন বৎসারত পুরুষদের কাছে। এই দৃশ্যে আমরা একজন ইংরেজ মহিলাকেও দেখতে পাই। তিনিও এই জাহাজে ছিলেন, এবং মূলত এই মহিলাদের জাহাজে করেই পালিয়ে এসেছে ইংরেজদের এই প্রতিনিধিরা। তো তারা মানে কোনো সমাধান না করে উল্টো ঝগড়া করছে দেখে এই মহিলা খুব রাগান্বিত হয়েছেন, এবং তিনি কথা বলতে আসছেন রজার ড্রেকের সঙ্গে। ইংরেজ মহিলা, তবুও যদি মেয়েদের নৌকোয় করে কলকাতা থেকে না পালাতেন, তা না হলেও এই দম্ভ সহ্য করা যেত। তার মানে রজার ড্রেকের এই বড় বড় কথাগুলো এই মহিলাও ভালোভাবে নিতে পারেননি। ড্রেক, উই আর ইন দ্য কাউন্সিল সেশন ম্যাডাম, আমরা মিটিংয়ে আছি, এখানে মহিলাদের কোনো কাজ নেই, আপনি এখান থেকে চলে যান। ইংরেজ মহিলা, ড্যাম ইউর কাউন্সিল, আপনার মানি না আপনার এই মিটিং, প্রাণ বাঁচবে কী করে তার ব্যবস্থা নেই, কর্তৃত্ব ফলাচ্ছেন সব। মানে দীর্ঘদিন ধরে তারা একবেলা আধবেলা খেয়ে আছে, সেটার সমাধান হচ্ছে না, অথচ কার কোন ক্ষমতা সেটা নিয়েই সবাই বড়াই করছে। ড্রেক, সেই ব্যবস্থা তো হচ্ছেই, আমরা তো চেষ্টা করছি সমাধান করার। ইংরেজ মহিলা, ছাই হচ্ছে, রোজই শুনছি কিছু একটা হচ্ছে, যা হচ্ছে সে তো নিজের ভেতরে ঝগড়া। এদিকে দিনের পর দিন একবেলা খেয়ে, প্রায় না খেয়ে, অহোরাত্র এক কাপড় পরে মানুষের মনুষ্যত্ব ঘুচে যাবার জোগাড়। ইংরেজ মহিলার এই কথায় বোঝা যাচ্ছে যে এই জাহাজে যে দীর্ঘদিন যাবৎ ইংরেজরা পালিয়ে এসে অবস্থান নিয়েছে, তাদের অবস্থা খুবই খারাপ। তারা একবেলা খাচ্ছে, কখনো বা দুবেলা খাবার জুটছে, তাদের পোশাকও মাত্র একটা, দ্বিতীয় পোশাক পরিবর্তন করার সুযোগ তাদের নেই। বাট ইউ সি, আপনি তো দেখছেন আমরা কিছু করার চেষ্টা করছি। ইংরেজ মহিলা, আই ডু নট সি অ্যালোন, ইউ ক্যান অলসো সি এভরি নাইট। শুধু আমি একা দেখছি না, প্রতি রাতে আপনিও দেখছেন। এক প্রস্ত জামা কাপড় সম্বল, মানে তাদের দ্বিতীয় কোনো পোশাক নেই। ছেলে বুড়ো সকলকেই তা খুলে রেখে রাত্রে ঘুমোতে হয়, কোনো আড়াল নেই, আব্রু নেই, মানে নিরুপায় হয়ে সবাই এই পোশাকগুলো খুলে রাতে ঘুমায়, আবার দিনে ওই পোশাকই তারা পরে। এনিবডি ক্যান সি দ্যাট পিটিএবল অ্যানাটমিক এক্সিবিশন, মানে সেখানে যেন শরীর দেখানোর একটা প্রদর্শনী চলছে। এর চেয়ে বেশি আর কি দেখতে চান? এর চেয়ে আর কি খারাপ অবস্থা দেখতে চান আপনারা? হাতের ভিজে গাউনটা ড্রেকের মুখে ছুঁড়ে দিতে যাচ্ছিলেন মহিলাটি, এমন সময় জনৈক গোরা সৈনিকের দ্রুত প্রবেশ। মহিলা রাগ করে তার হাতের পোশাকটা রজার ড্রেকের গায়ে ছুঁড়ে দিতে যাচ্ছিলেন, কিন্তু সেই সময় সেখানে একজন প্রহরী আসাতে তিনি এই কাজটি আর করেননি। সৈনিক, মিস্টার হলওয়েল আর মিস্টার ওয়াটস। সিরাজউদ্দৌলা যে মিস্টার হলওয়েল এবং মিস্টার ওয়াটসকে কলকাতা থেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল, তাদেরকে ছেড়ে দিয়েছে, তারা এখন এই জাহাজে চলে আসছে। প্রায় সঙ্গে সঙ্গে হলওয়েল আর ওয়াটস ঢুকলো। কিলোপ্যাট্রিক, গড গ্রাসিয়াস, আল্লাহকে ধন্যবাদ। হলওয়েল, সকলের উদ্দেশ্যে গুড মর্নিং টু ইউ, সবাইকে শুভ সকাল।
সকলের সঙ্গে করমর্দন মানে হ্যান্ডশেক করলো। ওয়াটস কোনো কথা না বলে সকলের সঙ্গে করমর্দন করলো। মহিলা একটু ইতস্ত করে অন্যদিকে চলে গেলেন। ড্রেক, বলো, খবর বলো হলওয়েল। উৎকণ্ঠায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো যে। তাহলে ড্রেক বলছে, কলকাতা থেকে তো তোমরা ফিরেই এলে, কি অবস্থা তাড়াতাড়ি বলো, আমরা আর এখানে সহ্য করতে পারছি না। হলওয়েল, মুর্শিদাবাদে ফিরেই নবাব আমাদের মুক্তি দিয়েছেন, বড় কোনো বিচার করেননি। অবশ্য নানা রকম ওয়াদা করতে হয়েছে, নাকে কানে খত দিতে হয়েছে, এই যা। তার মানে নবাব অল্প শাস্তি দিয়েই হলওয়েল এবং ওয়াটসকে ছেড়ে দিয়েছে। ড্রেক, কলকাতায় ফেরা যাবে? হলওয়েল, না। ওয়াটস, আপাতত নয়, ধীরে ধীরে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে। কিলোপ্যাট্রিক, কী রকম ব্যবস্থা? ওয়াটস, অর্থাৎ মেজাজ বুঝে যথাসময়ে কিছু উপঢৌকন সহ হাজির হয়ে আবার একটা সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে। ওয়াটস বলছে, যেহেতু সিরাজউদ্দৌলা নবাব হওয়ার পরে কোম্পানির পক্ষ থেকে তাকে কোনো উপহার পাঠানো হয়নি, যদি আমরা আবার নতুন করে তার কাছে উপহার পাঠাই যে হ্যাঁ নবাব হিসেবে তাকে আমরা ভালোভাবেই মেনে নিয়েছি, তাহলে সম্পর্কটা হয়তো স্বাভাবিক হবে। রে, তার জন্য কতকাল অপেক্ষা করতে হবে কে জানে। হলওয়েল, একটা ব্যাপার স্পষ্ট বোঝা যাচ্ছে, নবাব ইংরেজদের ব্যবসা সমূলে উচ্ছেদ করতে চান না। তা চাইলে এভাবে আপনারা নিশ্চিত থাকতে পারতেন না। নবাব যদি সত্যিকার অর্থে ইংরেজদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চাইতো, তাহলে নবাব কিন্তু জানে যে ইংরেজরা পালিয়ে কোথায় গেছে, সেখানেও আক্রমণ করতে পারত। কিন্তু সিরাজউদ্দৌলা যেহেতু পরবর্তীতে আর আক্রমণ করেনি, তাই হলওয়েল বলছে এটা নিশ্চিত সিরাজউদ্দৌলা চাইছে না যে ইংরেজদের ব্যবসা একদম বাংলাদেশ থেকে তুলে দিতে। ব্রেক, তাহলে নবাবের সঙ্গে যোগাযোগের একটা ব্যবস্থা করে ফেলতে হয়। হলওয়েল, কিছুটা করেই এসেছি। তাছাড়া উমিচাঁদ নিজে থেকে আমাদের সাহায্য করার প্রস্তাব পাঠিয়েছে। তাহলে বুঝতেই পারছো উমিচাঁদের চরিত্রটা কেমন। নবাব তাকে মাফ করে দিল, অথচ নবাবের বিপক্ষে আবার কাজ করা শুরু করেছে। যে ইংরেজরা তাকে বন্দি করেছিল, আবার সেই ইংরেজকেই সাহায্য করার জন্য উমিচাঁদ কথা দিয়েছে। ড্রেক, হুররে, এটা তাদের জন্য আনন্দের খবর। ওয়াটস, মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ এরা আস্তে আস্তে নবাবের কানে কথাটা তুলবে। এরা সবাই নবাবের খুব কাছের মানুষ, কিন্তু সবাই নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে। ড্রেক, হ্যারি ও মার্টিনকে, আশা করি তোমাদের মেজাজ এখন কিছুটা ঠান্ডা হয়েছে। আমাদের মিলেমিশে থাকতে হবে, একযোগে কাজ করতে হবে। আসলে যারা সবাই চোর, সবাই অন্যায় করে, তারা সবসময় চেষ্টা করে যে একসঙ্গেই কাজগুলো করতে। তো ড্রেক মার্টিন এবং হ্যারিকে এইটাই বোঝাচ্ছে যে আমাদের একসঙ্গে থাকতে হবে, একসঙ্গেই কাজ করতে হবে। হ্যারি, আমরা তো ঝগড়া করতে চাই না, আমরা আমাদের ভবিষ্যৎ জানতে চাই। আসলে আমরা বাঁচবো কি বাঁচবো না, এখান থেকে কবে যেতে পারবো, এটাই জানতে চেয়েছি বলেই এই কথাগুলো বললাম। মার্টিন, যেমন হোক একটা নিশ্চিত ফল দেখতে চাই। আমাদের কি হবে ভবিষ্যৎ আমরা সেটা জানতে চাই, যে আমরা এখানেই থাকবো নাকি আমাদের এখান থেকে উদ্ধার করে নেওয়া হবে। ব্রেক, উচ্চ কণ্ঠে, পেশেন্ট ইজ দ্য কিওয়ার্ড ইয়ং ম্যান। যুবক, ধৈর্যই হচ্ছে সফলতার চাবিকাঠি বা সাফল্যের চাবিকাঠি। হলওয়েল, পায়ে চাপড় মেরে, উফ কি মশা। সিরাজউদ্দৌলা মস্কিটো ব্রিগেড মোবিলাইজ করে দিয়েছে নাকি? জাহাজে তারা যে জায়গায় অবস্থান নিয়েছিল সেই জায়গায় প্রচুর মশা। এই মশা দেখে হলওয়েল মজা করে বলল যে সিরাজউদ্দৌলা কি মশা বাহিনীকে পাঠিয়েছে কিনা আমাদের সাহায্য করার জন্য। ব্রেক, যা বলেছ, ম্যালেরিয়া আর ডিসেন্ট্রিতে ভুগে কয়েকজন এর ভেতরে মারাও গেছে। তাহলে দুটো রোগ জাহাজে দেখা গেছে, একটা হচ্ছে ম্যালেরিয়া যেটা মশার কারণে হয়, আর একটা ডিসেন্ট্রিতে। এই রোগে বেশ কয়েকজন মারাও গেছে এই 14-15 দিনে। ওয়াটস, বড় ভয়ানক জায়গায় আস্তানা গেড়েছেন আপনারা খুব কঠিন একটা জায়গায় পালিয়ে এসে মানে অবস্থান করছেন। ব্রেক, বাট ইট ইজ ইম্পর্টেন্ট ফ্রম মিলিটারি পয়েন্ট অফ ভিউ। কিন্তু যে মিলিটারি পয়েন্ট বা মিলিটারি দৃষ্টিকোণ দিক দিয়ে এই জায়গাটাই সেরা। সমুদ্র কাছেই, কলকাতাও 40 মাইলের ভেতরে, প্রয়োজন হলে যে কোনো দিকে ধাওয়া করা যাবে। মানে এমন একটা জায়গায় জাহাজটা অবস্থান করছে, যদি কলকাতা থেকে সিরাজউদ্দৌলা আক্রমণ করে তাহলে তারা সমুদ্র হয়ে পালিয়ে যেতে পারবে। আবার কলকাতার খুব কাছাকাছি, মাত্র 40 কিলোর মধ্যে, এটাও একটা সুবিধা, যে কোনো সময় প্রয়োজন পড়লে তারা কলকাতাও যেতে পারবে। কিলোপ্যাট্রিক, দ্যাটস ট্রু, এটা সত্য। কলকাতা ফেরার আশায় বসে থাকতে হলে এই জায়গাটা সবচেয়ে নিরাপদ। নদীর পাশে ঘন জঙ্গল,
সেদিক দিয়ে বিপদের কোনো আশঙ্কা নেই। বিপদ যদি আসেই তাহলে তা আসবে কলকাতার দিক দিয়ে গঙ্গা স্রোতে ভেসে। কাজেই সতর্ক হওয়ার যথেষ্ট সময় পাওয়া যাবে। যদি নবাব সিরাজউদ্দৌলা আক্রমণ করে তাহলে সেটা দেখা যাবে এবং সেই অনুযায়ী পালিয়ে যাওয়া যাবে, এমন একটা জায়গায় এই জাহাজটা অবস্থান করছে। হলওয়েল, কলকাতার দিক থেকে আপাতত কোনো বিপদের সম্ভাবনা নেই। উমিচাঁদ কলকাতার দেওয়ান মানিক চাঁদকে হাত করেছে, তার অনুমতি পেলেই জঙ্গল কেটে আমরা এখানে হাট বাজার বসিয়ে দেব। তাহলে কয়েকদিন আগেই সিরাজউদ্দৌলা মানিক চাঁদকে কলকাতার দেওয়ান নিযুক্ত করেছে। এর মধ্যে মানিক চাঁদও ইংরেজদের পক্ষে হাত মেলাতে চাইছে। ব্রেক। অফকোর্স নেটিভরা আমাদের সঙ্গে ব্যবসা করতে চায়, তার মানে জাহাজটা যেখানে আছে সেখানকার প্রতিবেশীরাও ইংরেজদের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী, কিন্তু ফৌজদারের ভয়ে তারা পাচ্ছে না। কিন্তু তারা করছে না কারণ সিরাজউদ্দৌলা ঘোষণা দিয়েছে যে ইংরেজদের সঙ্গে কোনো রকমের ব্যবসা বাণিজ্য করা যাবে না। প্রহরী সৈনিকের প্রবেশ, সে ড্রেকের হাতে এক টুকরো কাগজ দিল। ড্রেক কাগজ পড়ে চেঁচিয়ে উঠল, তার মানে আনন্দের একটা খবর আছে এই চিঠিতে। উমিচাঁদের লোক এই চিঠি এনেছে, তার মানে উমিচাঁদ একটা চিঠি পাঠিয়েছে। সকলে হোয়াট, এত তাড়াতাড়ি? চর সহ প্রহরীর প্রবেশ, অভিবাদনান্তে ড্রেকের হাতে পত্র দিয়ে গেল আগন্তুক। ড্রেক ইঙ্গিত করতেই তারা আবার বেরিয়ে গেল। কেউ এসে তাদেরকে চিঠি দিয়ে গেল। ড্রেক মাঝে মাঝে উচ্চ স্বরে পড়তে লাগলো, মানে উমিচাঁদের চিঠিটা এখন সে পড়ছে। উমিচাঁদ চিঠিতে যা লিখেছে: আমি চিরকালই ইংরেজদের বন্ধু, মৃত্যু পর্যন্ত এই বন্ধুত্ব আমি বজায় রাখিব। মানিক চাঁদকে অনেক কষ্টে রাজি করানো হইয়াছে। সে কলকাতায় ইংরেজের ব্যবসা করিবার অনুমতি দিয়েছে। যেটা নবাব নিষিদ্ধ করলো সেটা মানিক চাঁদ ক্ষমতা পাওয়ার পরেই সেটা বিরুদ্ধে কাজ করা শুরু করলো। এর জন্য তাকে 12,000 টাকা নজরানা দেয়া হয়েছে। তার মানে উমিচাঁদ বলছে 12,000 টাকা দিয়ে মানিক চাঁদকে রাজি করিয়েছে। টাকাটা নিজের তহবিল হইতে দিয়া দেওয়ানের স্বাক্ষরিত হুকুমনামা হাতে হাতে সংগ্রহ করিয়া পত্রবাহক মারফত পাঠাইলাম। এই টাকা এবং আমার পারিশ্রমিক অন্যান্য ব্যয় বাবদ যাহা ন্যায্য বিবেচিত হয় তাহা পত্রবাহকের হাতে পাঠাইলে আমি চিরকৃতজ্ঞ থাকিব। বলা বাহুল্য, পারিশ্রমিক বাবদ আমি 5,000 টাকা পাইবার আশা করি। তাহলে উমিচাঁদ বলছে যে মানিক চাঁদকে দিতে হয়েছে 12,000 টাকা এবং মানিক চাঁদের সঙ্গে যে যোগাযোগ করেছে, নানা কাজ করেছে, এর জন্য সে পারিশ্রমিক হিসাবে চায় 5,000। এভাবে মোট 17,000 টাকা সে চায়। অবশ্য ড্রেক সাহেবের বিবেচনায় তাহা গ্রাহ্য না হইলে 200-400 টাকা কম লইতেও আমার আপত্তি নাই। আমি যা চাইছি সেখান থেকে যদি 200-400 টাকা কম দেয় রজার ড্রেক, আমার কোনো সমস্যা নেই। কোম্পানি আমার উপর 16 আনা বিশ্বাস রাখিতে পারেন। শুধু লাহোর হইতে আমি বাংলাদেশে আসিয়াছি অর্থ উপার্জনের জন্য, যেমন আসিয়াছেন কোম্পানির লোকেরা। কাজেই উদ্দেশ্যের দিক দিয়ে বিচার করিলে আমি আপনাদেরই সমগোত্রীয়। তাহলে এখান থেকেই উমিচাঁদের চরিত্র সম্পর্কে আমরা দেখলাম যে সে এদেশে থেকেই এদেশের কী ক্ষতি করতে চায়। টাকার কারণে, অর্থের কারণে সে যে কোনো অন্যায় করতে পারে। এ পারফেক্ট স্কাউন্ড্রেল ইজ দিস উমিচাঁদ, মানে উমিচাঁদের মতো ধুরন্ধর ব্যক্তি আর কেউ নেই। হলওয়েল, কিন্তু উমিচাঁদের সাহায্য তো হাতছাড়া করা যাচ্ছে না। ওয়ার্ডস, ইভেন হোয়েন ইট ইজ টু কস্টলি, যদি উমিচাঁদ অনেক টাকাও চায় তবুও আমাদের তার কথা শুনতে হবে। এই মুহূর্তে তার সাহায্য আমাদের প্রয়োজন। ব্রেক, সেই তো মুশকিল, ও লোভের অন্ত নেই। মানিক চাঁদের হুকুমনামার জন্য 17,000 টাকা দাবি করেছে। আমি হলফ করে বলতে পারি 2,000-এর বেশি মানিক চাঁদের পকেটে যাবে না, বাকিটা যাবে উমিচাঁদের তহবিলে। উমিচাঁদের চরিত্র যে কেমন আসলে ইংরেজরা খুব ভালোভাবেই জানে। তাহলে রজার ড্রেক বলছে যে উমিচাঁদ যে অনুমতি নিয়েছে মানিক চাঁদের কাছে, সেখানে হয়তো খরচ হচ্ছে মাত্র 2,000 টাকা, অথচ সে দাবি করছে 17,000 টাকা। হলে কিন্তু কিছুই করবার নেই, উপযুক্ত অবস্থার সুযোগ পেয়ে সে ছাড়বে কেন? যেহেতু এখন ইংরেজরা বিপদে, এখন বিপদ থেকে উদ্ধার করার জন্য উমিচাঁদ যা চাইবে ইংরেজদের তাই দিতে হবে। ব্রেক, দেখি টাকাটা দিয়ে ওর লোকটাকে বিদায় করি। ওয়ার্ডস, শুধু উমিচাঁদের দোষ দিয়ে কী লাভ? মির্জাপুর, জগৎ শেঠ, রাজবল্লভ, মানিক চাঁদকে হাত পেতে নেই। তাহলে ওয়ার্ডস আরেকটা খবর দিল যে আমরা ইংরেজরা এখানে ব্যবসা করছি, দুর্নীতি করব, আমাদের এই সুযোগটা দেবে, কিন্তু এই সুযোগের কারণে আবার অনেককেই টাকা দিতে হবে। মানে নবাবের আশেপাশে যারা আছে তারা সবাই ঘুষের বিনিময়ে ইংরেজদের সুবিধা দিতে প্রস্তুত।
ক্লিওপ্যাট্রিক 10 দিকে 10টি খালি হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ, ডাচ আর ফরাসিরা। তার মানে সেই সময় বাংলায় ব্যবসা করতো ইংরেজরা, ডাচরা, নেদারল্যান্ডের অধিবাসী এবং ফরাসিরা। তো এদের কাছ থেকে নানা রকমের ঘুষ নিয়ে নবাবের কাছের যে মানুষরা তাদের সাহায্য করতো, তাদের দুর্নীতি অন্যায় করার সুযোগ করে দিত। হলওয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ লাইন, মনোযোগ দিয়ে শোনো। কিছু না, এটা কোনো সমস্যা না। হাজার হাতে হাজার হাজার হাত থেকে নিয়ে 10 হাত বোঝাই করতে আর কতটুকু সময় লাগে? বিপদ সেখানে নয়, বিপদ হলো বকরা নিয়ে মতান্তর ঘটলে। তাহলে হলওয়েল বলছে যে আমরা 1000 জন ইংরেজ, হাজার হাজার লাখ লাখ বাঙালির কাছ থেকে যদি টাকা আদায় করি দুর্নীতি করে বিপদে ফেলে, তাহলে মাত্র সিরাজউদ্দৌলার 10-12 জন মানুষের অভাব মেটানোটা কোনো ব্যাপার নয়। কিন্তু সমস্যা বাধে তখন যখন আমাদের নিজেদের মধ্যে এই টাকা ভাগাভাগি নিয়ে সমস্যা হয়। ড্রেক উমিচাঁদের চিঠি বার করে আরেকটা জরুরি খবর আছে উমিচাঁদের চিঠিতে। শওকত জংয়ের সঙ্গে সিরাজউদ্দৌলা লেগে গেল বলে এই সুযোগ নেবে মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠের দল। তারা শওকত জঙ্গকে সমর্থন করবে। তাহলে উমিচাঁদ আরও একটা চিঠিতে আরও একটা কথা বলেছে যে শওকত জংয়ের সঙ্গে সিরাজউদ্দৌলার যুদ্ধ লেগে যাবে। আর এই শওকত জং হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার মেজো খালার ছেলে, আর তাকে লালন পালন করেছে বা তাকে সাথে রেখেছে হচ্ছে তার বড় খালা ঘসেটি বেগম। তো আসলে ঘসেটি বেগম লাগিয়ে দিয়েছে শওকত জঙ্গকে নবাবের বিরুদ্ধে। কিন্তু নবাবের সাথে যে অন্য লোকগুলো আছে সবাই চায় নবাব যেহেতু সৎ মানুষ তাকে সরিয়ে দিতে, একজন অসৎ মানুষকে নবাব বানাতে, যাতে তারা তাদের ইচ্ছা মতো কাজ করতে পারে। ওয়ার্ডস, খুব স্বাভাবিক। শওকত জঙ্গ নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে। ভাং খেয়ে নাচওয়ালিদের নিয়ে সারাক্ষণ সে পড়ে থাকবে, আর উজির ফৌজদাররা যার যা খুশি তাই করতে পারবে। তাহলে নবাব সিরাজউদ্দৌলার মতো সৎ মানুষকে সরিয়ে শওকত জঙ্গকে কেন সবাই নবাব করতে চাচ্ছে তার উদ্দেশ্য এখানে বলা আছে। শওকত জঙ্গের স্বভাব হচ্ছে সবসময় নেশা করা আর নারীদের নিয়ে সময় কাটানো। তো সে এই দুটো কাজ নিয়েই ব্যস্ত থাকবে, আর বাকি সবাই সেখানে দুর্নীতি করার সুযোগ পাবে। ড্রেক, আগে ভাগেই তার কাছে আমাদের ভ্যাট পাঠানো উচিত বলে আমার মনে হয়। নবাব সিরাজউদ্দৌলা যখন নবাব হয়েছে তখন কিন্তু রজার ড্রেক কোনো উপহার পাঠায় নেই, কিন্তু এবার যেহেতু তাদের মন মতো কেউ শওকত জং তাদের পছন্দের, সে নবাব হওয়ার আগেই তার কাছে উপহার পাঠাতে চাচ্ছে। ক্লিওপ্যাট্রিক, আই সেন্ট ইউ। ক্লিওপ্যাট্রিক বলতেছে উপহার নিয়ে পাঠিয়ে দেবে ওয়ার্ডসকে। ওয়ার্ডস, তা পাঠান, কিন্তু সন্ধ্যা হয়ে গেল যে, এখানে একটা বাতি দেবে না? ড্রেক, অর্ডারলি, বাতি লে আও। অর্ডারলি মানে যারা তাদের সাহায্য করার জন্য লোক থাকে, চাকর বলে যেটাকে। হলওয়েল, নবাবের কয়েদখানায় থেকে এ দুদিনে শুকিয়ে মরুভূমি হয়ে গেছি। আপনাদের অবস্থা কি ততটাই খারাপ? মানে আমরা নবাবের ওখানে খুব অশান্তিতে ছিলাম, আপনারাও কি কষ্টে আছেন? ড্রেক, নট সো ব্যাড আই হোপ। না, আমরা ততটা খারাপ নেই। ড্রেক, পেক লাগাও। এখন তারা নেশা করবে, নেশার ব্যবস্থা করতে বলছে। নেপথ্যে দূরে থেকে ঘোষণা আসছে জাহাজ আসছে। 4 জন সবাই একসঙ্গে বলছে কোথায়? ফ্রম হুইচ সাইড? কোন দিক দিয়ে জাহাজ আসছে? সিরাজউদ্দৌলা আবার আক্রমণ করছে কিনা। নেপথ্যে মানে কেউ একজন বলছে সমুদ্রের দিক থেকে জাহাজ আসছে, 2খানা, 3খানা, 4খানা, 5খানা জাহাজ, কোম্পানির জাহাজ। তার মানে এদেরকে সাহায্য করার জন্য মাদ্রাজ থেকে ইংরেজদের পক্ষে জাহাজ পাঠিয়েছে 5খানা, যেটা এদের জন্য অনেক বড় সুখের খবর। ড্রেক, কোম্পানির জাহাজ মাস্ট বি ফ্রম মাদ্রাজ। অবশ্যই মাদ্রাজ থেকেই তাহলে আসছে। লেট আস সেলিব্রেট, চলো আমরা উদযাপন করি, কারণ এটা আমাদের জন্য অনেক সুখের। হিপ হিপ হুররে, সবাই একসাথে হুররে। তার মানে এই দৃশ্যে তারা দুটো খবর পেয়েছে খুব আনন্দের। 1, উমিচাঁদ তাদের পক্ষে কাজ করবে, আর 2, তাদেরকে সাহায্য করার জন্য মাদ্রাজ থেকেও 5খানা জাহাজ পাঠানো হয়েছে, যেটা দিয়ে তারা হয়তো এবার নবাবের বিরুদ্ধে বড় কোনো যুদ্ধে লিপ্ত হতে পারবে। তাহলে এই দৃশ্যের আলোচনা এইটুকুই ছিল। যদি কোনো লাইনের সমস্যা হয়, বুঝতে না পারো, কমেন্ট বক্সে তোমরা লিখে দিও, আমি চেষ্টা করবো এই সমাধান করতে। ভালো থেকো, কথা হবে পরে কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।